নে মা, এই রুটিটা খেয়ে নে মা। না মা, আমি খেতে পারবো না, আমি লেট হয়ে যাচ্ছি। আরে একটা রুটি খেয়ে নে না মা। ছেড়ে দাও না মা, এই রুটি চক্করে আমার বাস মিস হয়ে গেলে বস খুব রেগে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নে রুটির একটা রোল করে দিয়েছি, এটা হাতে নিয়ে খেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, আমার লেট হচ্ছে, যাচ্ছি, বাই। এই হলো রিয়া, যে মা বাবার একমাত্র সন্তান। ওর মা নমিতা আর বাবা নরেশ ওর পড়াশুনোর কোনো ত্রুটি রাখেননি। আর রিয়া এখন পড়াশোনা শেষ করে একটা আইটি কোম্পানিতে জব করছে। ওই দিন সন্ধেবেলায়, মা, তুমি বাবার বউ, আমার না, তাই রোজ এত রাত করে আমার জন্য ওয়েট করো কেন? শুয়ে পড়লেই তো পারো। একবার মা হ না, তারপর বুঝতে পারবি কেন সন্তানকে না দেখলে মায়ের ঘুম আসে না। আরে মা, আগে আমার বিয়ে তো দাও, তারপর তো মা হব, নাকি এমনিতেই হয়ে যাব? বেয়াদব মেয়ে, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই শুনে রিয়া হাসতে হাসতে রুমের দিকে যেতে লাগলো, আর তখনই ওর বাবা চলে এলো। আরে আরে, এসব কি হচ্ছে? কিছু না বাবা, দেখো না, আমি মাকে বললাম যে আমি হালুয়া খাবো, আর মা সেজন্য আমাকে মারতে আসছে। আরে এ কি, মেয়েটা তো হালুয়াই চাইছে নাকি? তা দিয়ে দাও না বানিয়ে, এতে তো রাগ করার কি আছে? রিয়া মা বাবার প্রাণ ছিল, আর এইভাবেই হাসি খুশিতে দিন কাটছিল। তারপর একদিন, কই গো, শুনলে? কি হয়েছে গো? আরে আমাদের লক্ষ্ণৌর যে পিসেমশাই। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওনার? আরে না না, ওনার কিছু হয়নি। ওনার ফোন এসেছিল, উনি রিয়া মায়ের জন্য একটা সম্বন্ধ দেখেছেন। বলছিলেন ছেলের বাড়ির লোকেরা নাকি আধুনিক চিন্তাধারার লোক, আর এই শহরেই থাকেন, আর রিয়া মায়ের জব করা নিয়েও ওদের কোনো প্রবলেম নেই। বাহ, এটা তো খুবই ভালো খবর। কিসের ভালো খবর? না না, আমি বিয়ে টিয়ে করবো না। কেন বাবা, কেন বিয়ে করবে না? আমি চলে গেলে তোমাদের দুজনকে কে দেখবে? তুই দেখবি আর কে দেখবে? এখন তো আমাদের হাত পা চলছে, যখন চলবে না তখন তো তুই আমাদের দেখবি, তাই না? না না বাবা, আমি বিয়ে করব না, জানি না শ্বশুরবাড়ির লোকেরা কেমন হবে। না না, দরকার নেই। এরকম কথা বলে না মা, মেয়েদেরকে তো একদিন বিয়ে করে অন্যের বাড়ি যেতেই হয়। আর জানিস মা, যেখান থেকে তোর সম্বন্ধ এসছে, ওদের তোর জব করা নিয়ে কোনো সমস্যাই নেই, আর ওদের বাড়িও এই শহরেই, তাই তোকে জব চেঞ্জ করতেও হবে না মা। এবার তুই বল মা, এর থেকে ভালো আর কি হতে পারে? রিয়াও এটাই চাইছিল যে ও বিয়ের পর যাতে জব করতে পারে, তাই মা বাবা অনেক বোঝালে ও বিয়ে করতে রাজি হয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই রিয়া বিয়ে করে রঞ্জিতের বাড়িতে চলে আসে। রঞ্জিত একটি ফ্যাক্টরিতে ম্যানেজার ছিল। বাড়িতে ওর মা বাবা আর একটা বোন ছিল, যে বোনের বিয়ে হয়নি। তারপর একদিন, বৌমা, তুমি খুবই ভাগ্যবতী যে আমাদের পরিবারের মতো পরিবার পেয়েছো। আরে আমার রঞ্জিতের জন্য মেয়েদের তো লাইন পড়েছিল। আচ্ছা বৌমা, তুমি বলো তো, তোমার অফিসটা এখান থেকে ঠিক কতটা দূরে? মা, আমি নেস্টেক কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আমার অফিস সামনেই। আচ্ছা আচ্ছা, আমার ছেলে রঞ্জিত তো মাসে 30,000 টাকা রোজগার করে, তো তোমার মাইনে 10-15,000 তো হয়েই যাবে, তাই না? মা, ওই সবকিছু বাদ দিয়ে 40,000 টাকা হাতে পাই। এই কথা শুনে কমলা চুপ করে যায়, কারণ রিয়ার উত্তর ওর অহংকারকে ভেঙে দেয়। এই শুনে কমলা ওখান থেকে চুপচাপ করে চলে গেলেও রিয়া এটা বুঝতেই পারল না যে ওর উত্তরই তার অহংকারকে আঘাত করেছিল। এরপর পরের দিন রিয়া যখন সকালে উঠে নিজের টিফিন প্যাক করছিল, ঠিক ওই সময় কমলা ওখানে এসে বলল, আরে বৌমা, এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ? মা, বিয়ের জন্য যে ছুটি নিয়েছিলাম সেটা কালকেই শেষ হয়ে গেছে, তো আজ থেকে অফিস যেতে হবে। আচ্ছা, তা ফিরবে কখন? এই সন্ধে 6টা-7টা নাগাদ। এই বলে রিয়া ওখান থেকে চলে যায়। আসলে সত্যি কথা ছিল এটাই যে কমলা রিয়ার চাকরির ব্যাপার নিয়ে একদম খুশি ছিল না, কিন্তু সংসারে পয়সা এলে কার না ভালো লাগে, তাই উনি চুপ ছিলেন। কিন্তু ওই দিন সন্ধেবেলা রিয়ার আসতে একটু দেরি হলে সে এসেই রান্না শুরু করে দেয়। এরপর সেসব বাসনও মেজে ফেলে। বৌমা, তুমি না কাল থেকে একটু তাড়াতাড়ি চলে আসবে। এখন থেকে তুমি তো এবারে বউ, আর আমারও তো বয়স হয়েছে, সব রান্না আমি একা এইভাবে করতে পারবো না। ঠিক আছে মা। কমলা এই কথা শুনিয়ে ওখান থেকে চলে গেল। পরের দিন রিয়া অনেক তাড়াতাড়ি উঠে বেশি করে রান্না করে দিয়ে অফিসে চলে যায়। তারপর সন্ধেবেলায়, বৌমা, এই খাবারটা তো সকালের, তাই না? হ্যাঁ মা, আপনার কি এটা পছন্দ হয়নি? না না, ঠিক আছে। সেই দিন তো কমলা রিয়াকে কিছু বলল না, কিন্তু কমলার এটা সমস্যা ছিল যে রিয়া সবকিছু কিভাবে ম্যানেজ করে নিচ্ছিল। তারপর একদিন কমলা ঠিক করেই নিল যে সে আজকে ঝগড়া বাঁধাবে। শোনো বৌমা, আমি আর তোমার শ্বশুরমশাই এতদিন পর্যন্ত অনেক চেষ্টা করেছি অ্যাডজাস্ট করার, কিন্তু পারিনি। ওনার রাতে গরম খাবার চাই,
তাই রাতে রান্নাটা রাতে এসেই করবে, বুঝলে? কিন্তু মা, শোনো, বেশি কথা বলো না, যেটা বলছি সেটা করো। শাশুড়ির এই কথা শুনে রিয়া তখন চুপ করে গেল, কিন্তু সে মনে মনে ভাবছিল যে সবকিছু সে কিভাবে ম্যানেজ করবে। এই কারণে সে অফিসেও চিন্তায় থাকত। এর পরের দিন, মা, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি ব্যাপার? মা, আমি রিজাইন করে দিয়েছি, কাল থেকে আর অফিস যাচ্ছি না। কিন্তু এরকম কেন করলে তুমি? কারণ মা, আমি সবকিছু একসাথে পেরে উঠছিলাম না, আর অফিসের জন্য আমি তোমাদেরও খেয়াল রাখতে পারছিলাম না। আচ্ছা ঠিক আছে, যাও মা, আমার জন্য একটু চা বানিয়ে দাও। আজব ব্যাপার এটাই ছিল যে যে কমলা চাইছিল যে রিয়া তার চাকরিটা ছেড়ে দিক, আজকে সেই রিয়ার চাকরি ছাড়াতে চিন্তায় ছিল, কিন্তু সে রিয়াকে সেটা বুঝতে দেয়নি। এখন রিয়া তাড়াতাড়ি রান্নাবান্না সেরে বাকি সময় আরাম করে। সেও একটা ব্রেক চাইছিল, যেটা সে পেয়ে গেল। কিন্তু অন্যদিকে রিয়ার জব ছেড়ে দেওয়ায় সংসারে অর্থের টানাটানি হয়। রঞ্জিত রিয়ার চাকরির ওপর ভর করে ২-৩টে লোন নিয়েছিল। এখন ওগুলো ওকেই শোধ করতে হচ্ছিল। মাত্র ১ মাসের মধ্যে অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে লোন শোধ করার জন্য আত্মীয় স্বজনদের কাছ থেকে অর্থ নিতে হচ্ছিল। এরপর একদিন সন্ধেবেলা সবার মাঝখানে কমলা নিজের বুকে পাথর চাপা দিয়ে বলল, রিয়া, আমার খুব খারাপ লাগছে যে তুমি চাকরি ছেড়ে দিয়েছো। না না, কোনো ব্যাপার না মা। না না বৌমা, এত বছর ধরে তুমি পড়াশুনো করলে, এত চাকরির অভিজ্ঞতা অর্জন করে এখন নাকি বাড়িতে বসে থাকবে? আর তোমারও তো পুরনো অফিসের কথা মনে পড়ে, তাই না? তুমি এক কাজ করো, নয় নতুন চাকরি খোঁজ করো, নাহলে পুরনো অফিসেই একবার দেখো না। ঠিক আছে মা, কিন্তু এই রান্নার ব্যাপারটা একটু দেখতে হবে, কারণ আমি তো সবকিছু করতে পারবো না। আরে না না বৌমা, আমি ভেবে নিয়েছি, তুমি সকালের খাবারটা রান্না করে দিয়ে যাবে, দুপুরের আর রাতের রুটি আমি বানিয়ে নেব। আর তুমি যখন অফিস থেকে ফিরবে তখন আমি চাও বানিয়ে দেব। ঠিক আছে মা, তুমি যা বলবে। পরের দিন সকাল সকাল রিয়া বাপের বাড়ি চলে যায় আর মাকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর, কিরে, আমি বলেছিলাম না তোর শাশুড়ির অহংকার একদিন ঠিক ভাঙবে? এবার বল, তোর কদিন আর ছুটি আছে? আজ পর্যন্তই ছিল মা, কাল থেকে জয়েন করব। বেশ বেশ, চা খাবি? না না মা, আজকে তো চা আমি শাশুড়ি মায়ের হাতেই খাবো। চলো সারাদিন আজকে শপিং করব। রিয়ার কথা শুনে নমিতা হেসে ফেলল। আর এইভাবেই নমিতা নিজের বুদ্ধি বলে মেয়ের সব সমস্যা দূর করে দিল। আর এইভাবেই রিয়া সকাল সকাল রান্না করে সংসারের দায়িত্ব পালন করছিল, আর চাকরি করে সংসারটাও চালাচ্ছিল। সাধনা মায়ের পরম ভক্ত ছিল। ওর বিশ্বাস ছিল যে ওর বিয়ে যখনই হবে দেবী মায়ের কৃপায় হবে। আর সেই দিন চলেই এলো যেদিন সাধনার জীবনে সন্দীপ এলো। সন্দীপ সাধনাকে খুব ভালোবাসত, আর সন্দীপের বাড়ির লোকেদেরও সাধনাকে খুব পছন্দ ছিল। সবাই বিয়ের জন্য হ্যাঁ বলে দিল, আর ওদের বিয়ে হয়ে গেল। বিয়ের পরে শ্বশুরবাড়িতে সাধনা ঠিক ওইভাবেই দেবী মায়ের পুজো করত যেভাবে সে আগে করত। ভোরবেলা সে ৫টায় উঠে স্নান করে দেবী মায়ের পুজো করে তারপর ও রান্নাঘরে চা বানাতে যায়। আরে বৌমা, এখন তো সবে সকাল ৫টা বাজে, আর কিছুক্ষণ পরে উঠতে পারতে তো। মা, আমি তো রোজ এই সময় উঠি, আর এটা তো আমার অভ্যাস আছে। সাধনা চা বানিয়ে নেয় আর শাশুড়ি বৌমা মিলে চা খেতে লাগে। সবাই ঘুম থেকে উঠলে শাশুড়ি মা সাধনার নামে প্রশংসা করতে থাকে, আর যেটা দেখে তার বড় যা সুধা হিংসায় জ্বলে পুড়ে যায়। খুব ভালো সংস্কারী মেয়ে আমাদের সাধনা বৌমা। আগে যেখানে আমাকে ভোরবেলা উঠে চায়ের জন্য অপেক্ষা করতে হতো, এখন দেখো ভোর ৫টাতেই সাধনা বৌমা আদা দিয়ে চা বানিয়ে এনেছে। আমি তো সবসময় এরকম বৌমাই চাইছিলাম, যে ভোরবেলা উঠে পুজো পাঠ করবে, সবার খেয়াল রাখবে। হ্যাঁ, ভালো হলো। এখন আর তোমাকে সকাল সকাল উঠে চা বানাতে হবে না। নতুন বৌমা, তুমি এখন একসাথে বসে সকালে চা খেও। সুধা বৌমা, তুমিও ভোরবেলা ওঠার অভ্যাস করে নাও, এটা খুব ভালো অভ্যাস। আমি বলছিলাম কি, সোমবার দিনকে আমাদের কুলগুরু নিজের শিষ্যদের নিয়ে বাড়িতে আসবেন। আর বৌমা, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বৌমাকেই পুজোর জন্য লুচি ভাজতে হয়, তাই এটা তোমার দায়িত্ব যে তুমি ভালো করে ফুলকো লুচি বানাবে, বুঝলে বৌমা? হ্যাঁ মা,
আমি ভালো লুচি করার চেষ্টা করব। আপনি আশীর্বাদ করুন যাতে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি। বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি থাকতে তুমি আর কারোর প্রশংসা পাবে না। যবে থেকে বাড়িতে এসছে না, সবার প্রিয় হয়ে গেছে। আমাকে তো কেউ আজকাল পাত্তাই দেয় না। দেখাচ্ছে মজা। সুধা, কখন থেকে জল চাইছি, কি ভাবছো? সারাদিন না শুধু আমার পেছনেই পড়ে থাকো। এক গ্লাস জলও নিজে নিতে পারো না? দাঁড়াও দিচ্ছি। পুজোর জন্য জোগাড়জান্তি শুরু হয়ে যায় আর সবাই কুলগুরু আসার জন্য অপেক্ষা করতে থাকে। মা, এই পূজার ফুল আর সামগ্রী এনেছি, আর কিছু লাগলে বলো। সবকিছুই তো এসে গেছে, শুধু লুচি ভাজার জন্য তেল আর ঘিটা আনলেই হবে। ওটা এনে দে বাবা। সন্দীপ তেল আর ঘিয়ের প্যাকেট যখন সাধনার হাতে দিতে গেল, তখন সুধা ওকে আটকে দিল। ঠাকুরপো, তেল ঘিটা আমার হাতে দাও, আমি রান্নাঘরে রেখে দিচ্ছি। তুমি তোমার দাদার সাথে গিয়ে বারান্দায় মাদুরগুলো পেতে ফেলো। তবে তুমি এই জিনিসগুলো সাধনাকে দিয়ে দিও। কিন্তু সুধা তেল আর ঘি আলমারিতে লুকিয়ে রাখল। এমনকি রান্নাঘর থেকে সমস্ত তেল আর ঘি এনে ও নিজের ঘরে লুকিয়ে রাখল। তাই লুচি ভাজতে গিয়ে সাধনা তেল ঘি কিছুই খুঁজে পেল না। বৌমা, সমস্ত প্রসাদ তৈরি হয়ে গেছে। এবার রীতি অনুযায়ী শুধু তোমার লুচি ভাজাটাই বাকি আছে। আচ্ছা, আমি যাচ্ছি, তোমার বাবা ডাকছেন। মনে হচ্ছে কুলগুরু চলে এসছেন। সাধনা, আমি ঘি আর তেল সুধা বৌদিকে দিয়ে দিয়েছিলাম। বৌদি তোমাকে দিয়েছে তো? হ্যাঁ মা, আসছি। আচ্ছা, তাহলে ঘি আর তেল সুধা দিয়ে রেখেছে? আমি বেকারই চিন্তা করছিলাম। দিদি, ও দিদি, আরে দিদি গেল কোথায়? তেল আর ঘি কোথায় রেখেছো? দাও না। তেল ঘি কোথায় আমি ওসব জানি না। আমি যাচ্ছি, আমাকে বাবা ডাকছে, আমি ফুল দিতে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি লুচিগুলো ভেজে নাও। এখন কি করব আমি? কোথা থেকে তেল ঘি আনবো? আবার সবার সামনে গিয়ে জিজ্ঞেস করব, সেটাও তো ভালো লাগে না। হে দেবী মা, তুমি আমাকে রক্ষা করো। এতদিন যদি আমি সত্যি মনে তোমার পুজো করে থাকি, তাহলে আজকে আমি তোমার নাম করে জলের মধ্যে লুচি ভাজবো। আজ আমার ভক্তির পরীক্ষা মা। জয় মা। যত খুশি মামা বলে ডেকে নে, কেউ তোকে আজকে সাহায্য করতে আসবে না। এইভাবে ভগবান কখনোই সাহায্য করে না। আর আমিও দেখব কিভাবে জলের মধ্যে লুচি ভাজা যায়। সাধনা মনে মনে দুর্গা মায়ের নাম নিয়ে জলের মধ্যেই লুচি ভাজতে শুরু করে দিল। আর মায়ের আশীর্বাদে জলের মধ্যেই লুচি ফুলতে লাগলো। সাধনার চোখে খুশির জল ছিল। সে মাকে ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে তুলে নিল। এইসব দেখে সুধা তো অবাক হয়ে যায় আর ভাবে, এই চমৎকার কি করে হলো। সাধনা সবার জন্য লুচি নিয়ে যায় আর কুলগুরু তার শিষ্যদের সঙ্গে নিয়ে লুচি প্রসাদ গ্রহণ করেন। গুরুদেব, এটা আমার ছোট ছেলে সন্দীপের বউ সাধনা। গুরুদেব, আজকে আমার বাড়ির রীতি অনুযায়ী এই লুচিগুলো আমার ছোট বৌমাই ভেজেছে। আচ্ছা, আমি তেল আর ঘিতে বানানো লুচি অনেক খেয়েছি, কিন্তু জলে বানানো লুচি এই প্রথম খেলাম। জলে বানানো লুচি? কি বৌমা, আমি ঠিক বলছি তো? আজ তোমার বিপদের সময় দেবীমা তোমার সাহায্য করেছেন, তাই তো? হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই ধরেছেন। আজকে আমার মাই আমাকে সাহায্য করেছেন। না হলে তো আজকে আমি আপনাদের জন্য এই লুচি বানাতেই পারতাম না। সাধনা খুব ভালো মেয়ে। দেবীমা যার উপর কৃপা করেন সে সর্বদা সত্যের পথেই চলে, আর দেবীমাও বিপদের সময় তার ভক্তকে রক্ষা করে। তাই এখানে উপস্থিত সকলের কাছে আমার অনুরোধ, তারা যেন সাধনাকে ঈর্ষা না করে। এর গুণকে চেনো এবং এর সাথে মিলেমিশে থাকো, তবেই দেবীমা প্রসন্ন হবে। শোভা এবং রামপ্রসাদ, আজ তোমাদের বাড়ির প্রসাদ গ্রহণ করে আমি খুব খুশি হয়েছি। দেবী মায়ের কৃপা আপনাদের সকলের ওপর বজায় থাকুক। জয় মাতা দি। কুলগুরু যাওয়ার আগে সুধার চোখ খুলে দিল আর সুধার খুবই আত্মগ্লানি হতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমি হিংসার বশে এই সমস্ত কাজ করেছিলাম। সাধনা, আমি তোমাকে কোনোদিন হিংসা করব না। তোমাকে কেন, আমি কাউকেই হিংসা করব না। এরকমই করা উচিত। কোনোদিনই কাউকে হিংসা করা উচিত নয়। বৌমা, দেবীমা আজকে যা কৃপা করেছেন তা দেখে মনে হচ্ছে ওনার নামের একটা কীর্তন বাড়িতে দেওয়া উচিত। মায়ের এই কৃপার জন্য ওনার নামে ভজন কীর্তন করা উচিত। মা, এটা তো খুব ভালো কথা গো। চল বাবারা, আমরা গিয়ে মায়ের কীর্তনের ব্যবস্থা করি, চল। এরপরে সবাই মিলে মায়ের ভজন কীর্তন করলো আর সুধা নিজের স্বভাবকে বদলে নিল আর সাধনার সবার সাথে মিলেমিশে থাকল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু।
আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।